আমরা লেকচার 15 পরিবেশ রসায়ন লেকচার 15 নিয়ে আলোচনা করব। এ পর্যায়ে আমাদের গেলুশেকের গ্যাস আয়তন সূত্র, বিজ্ঞানী গেলুশেক এর গ্যাস আয়তন সূত্র নিয়ে আলোচনা করব। তো গেলুশেকের গ্যাস আয়তন সূত্রটা আমাদের কি, একটু এটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে তো বয়েলের সূত্রে আমরা জানি আমাদের আপেক্ষক কিন্তু তিনটি, পি, ভি, টি। বয়েলের সূত্রে বয়েল তাপমাত্রা স্থির রেখেছিলেন। চার্লসের সূত্রে বিজ্ঞানী চার্লস চাপ স্থির রেখেছিলেন। আর এই গেলুশেকের গ্যাস আয়তন সূত্রে বিজ্ঞানী গেলুশেক আয়তনকে স্থির রেখে দিয়েছেন। এতটুকুই শুধু পার্থক্য, আর কিচ্ছু না, একের হুবাহু একই জিনিস। তার মানে কি, এখানে যদি আমরা তিনটা আপেক্ষকের, তাহলে ভি সমানুপাতিক পি, যখন ভি কেন হবে, পি সমানুপাতিক টি যখন ভি স্থির, তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তার মানে যদি আমি আয়তনটা স্থির রাখি, বাড়তেও দেব না, কমতেও দেব না, তাহলে তার যদি আমি তাপমাত্রা বাড়াই, চাপও বাড়বে, তাপমাত্রা কমাই তো চাপও কমবে। এই হচ্ছে সমানুপাতিক। এটা হচ্ছে বিজ্ঞানী গেলুশেকের গ্যাস আয়তন সূত্র। তো এই সূত্রটাকেও উনি ওই আগের মতো করে, যেমন আমাদের চার্লসের একটা সূত্র ছিল, সেই সূত্রের মতো করিয়ে একটা সূত্র সাজায় বলছে যে স্থির আয়তনে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপ প্রয়োগ করে তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি ঘটে বা হ্রাস ঘটে। ওখানে বলছে আয়তনের হ্রাস বা বৃদ্ধি ঘটে, এখানে বলছে তার মানে কি, আয়তনটা স্থির রাখিয়া যদি এখানে তাপমাত্রা আমরা বৃদ্ধি করি, তাহলে চাপের কি রকম পরিবর্তন হবে। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত যে চাপটা থাকবে তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। এটাই হচ্ছে আমাদের গেলুশেকের গ্যাস আয়তন সূত্র। আচ্ছা, সেই অনুযায়ী আমরা কিন্তু এটা যদি আবার নিয়ে আসি, ওই যে একইভাবে সূত্র আসবে আমাদের, যে তোমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি প্রাথমিক আয়তনটা P0 হয়, তাহলে আমরা বলবো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ বৃদ্ধি কতটুকু। তাহলে বৃদ্ধি চাপ, এই যে এটা বৃদ্ধি চাপ হবে P0 এর 1/273 অংশ, অর্থাৎ P0/273। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপটা কত হবে? মোট চাপ হবে P0 তো আগের চাপ, আর বর্ধিত চাপ হলো P0/273। এটা হচ্ছে আমাদের, আমরা যদি এখানে P0 কমনও নেই, 1 + 1/273 ক্যালকুলেশন করলে আরো করা যাবে, ওটা কোনো বিষয় না। তো সেম আমরা চার্লসের সূত্রের যে প্রয়োগটা যেভাবে করছি, একইভাবে তোমরা এই গেলুশেকের গ্যাস আয়তনে প্রয়োগ করতে পারবা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে তো এর মূল যে সূত্র এইটা, এখান থেকে আমরা পাইতে পারি P = KT বা P/T = K। অর্থাৎ আয়তন যদি স্থির রাখা হয়, তাহলে চাপ ও তাপমাত্রার অনুপাত প্রতিনিয়ত একটি ধ্রুবক সংখ্যা। তার মানে কি, এই অবস্থায় তাপমাত্রাকে T1 থেকে T2 থেকে যদি T3 তে ... Tn এ উন্নীত করা হয়, এবং ওই সময়ে চাপ যদি পরিবর্তন হয় P1 থেকে P2, P2 থেকে P3 ... Pn এ উন্নীত করা হয়, তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী P
P1/T1 এর মান যত হবে P2/T2 এর মানও তত হবে, অনুরূপভাবে P3/T3 এর মানও তত হবে, Pn/Tn এর মানও তত হবে, এবং সেটা একটা ধ্রুবক। যদি বাস্তবিক অর্থে তোমরা এটা বুঝতে চাও তাহলে আমরা কেমনে কি বুঝাবো, সেই যে বুঝানোর দায়িত্ব এরকম যে আমি তোমাদের বলি যে চাপ ও তাপমাত্রা, তো আমি বলি তাপমাত্রা যখন মনে করো 10 তখন আয়তন ছিল 30, তাপমাত্রা বাড়ায় তুমি 10-এর জায়গায় করছো 20, আয়তন হবে 60, 3×60। এটা যদি আমার P1 হয় এটা হলো T1, এটা যদি আমার P2 হয় এটা আমাদের T2, তাহলে P1/T1 এর মানও যত, P2/T2 এর মানও তত। তার মানে সেটা একটি ধ্রুবক সংখ্যা। এটাই হচ্ছে গ্যালুসিকের গ্যাস আয়তন সূত্র, দরিদ্র সূত্র। এখন এই গ্যালুসিকের গ্যাস আয়তন সূত্রের পরে অক্ষরপত্রে বইয়ে তোমরা দেখবা বয়েলের চার্লসের সূত্রের সমন্বয়, এগুলো আমি আগেই পড়াইছি, সমন্বয়টা আগেই পড়াই দিছি। এরপরে আমাদের সমন্বয়ের পরে উদাহরণের অঙ্ক আছে এখানে 1, 2, 3, 4টি অঙ্ক আছে উদাহরণের। এই উদাহরণের অঙ্ক আমার বিশ্বাস তোমরা নিজেরাই পারবা। যদি কোনো ক্রমে কোনো সমস্যা হয় ইনবক্স করবা, পরের লেকচারে আমি সেই অঙ্কগুলো আবার তোমাদের করে দেব। আমি এখানে 27 পৃষ্ঠা শিক্ষার্থীর কাজ 17টা অঙ্ক আছে। এই 17টা অঙ্কই তোমাদের পাওয়ার কথা, তারপরে আমি তোমাদের যতটুকু পারি দেখি হেল্প করি, তোমরা পারো কি না। আচ্ছা, 1 নাম্বার অঙ্ক অক্ষরপত্র বইয়ে কত পৃষ্ঠায় বললাম, 27 পৃষ্ঠায় 1 নাম্বার অঙ্ক। 1 নাম্বার অঙ্কতে বলা হয়েছে রান্নার গ্যাসের একটি সিলিন্ডার। তো মনে রাখবা, শোনো, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হলো চূড়ান্ত যদি কোনো কথা থাকে সেটা সবসময় 2 দিয়ে, চূড়ান্ত তাপমাত্রা T2, চূড়ান্ত আয়তন V2, চূড়ান্ত চাপ P2, অর্থাৎ চূড়ান্ত যদি হয় সেটা মানে পরের অংশ অর্থাৎ 2 দ্বারা প্রকাশ করবে, P2, T2 যেটাই হবে। তো এই চূড়ান্ত এখানে একটা জিনিস আছে, আর একটা জিনিস এখানে আছে যে সিলিন্ডার কথাটা যদি উল্লেখ থাকে তাহলে মনে রাখবে এটা খুব শক্ত পাত্র, যার তাপমাত্রা পরিবর্তনের সাথে আয়তন পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। আয়তন পরিবর্তন হওয়া মানে ভারী, আয়তন পরিবর্তন হলে এটা কি হবে, ফাইটে যাবে। এই কারণে মনে রাখবা যে সিলিন্ডার কথাটা যদি উল্লেখ থাকে তাহলে আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর আয়তনটা অসংকোচনশীল বা অপসারণশীল, মানে ছোট হবে না বড় হবে না, অনমনীয়। এর প্রথম অঙ্কটাতে বলছে রান্নার গ্যাসের একটি সিলিন্ডার। বাড়িতে দেখছো রান্নার গ্যাস সিলিন্ডার, ওটা কেমন করে মোটা হয়, চিকন হয়? হয় না। 14.9 অ্যাটমসফিয়ার পর্যন্ত চাপ সহ্য করতে পারে। বলছে যে 14.9 অ্যাটমসফিয়ার পর্যন্ত চাপ সহ্য করতে পারে। তার উপর চাপ দিলে কি হবে, ফেটে যাবে। আমরা চূড়ান্ত চাপ কিন্তু 14.9 অ্যাটমসফিয়ার। 27 ডিগ্রি উষ্ণতায় সিলিন্ডারের চাপ 12 অ্যাটমসফিয়ার। তার মানে যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখন সিলিন্ডারের ভেতর চাপ ছিল 12 অ্যাটমসফিয়ার। হলে সিলিন্ডারটি কত তাপমাত্রায় ফেটে যাবে? তাপমাত্রা বাড়লে তো গ্যাসের চাপ বাড়ে, তো সিলিন্ডারটা তুমি আগুনে নিয়ে যা ফেলছ, আর তাপমাত্রা বাড়বে তো গ্যাসের চাপও বাড়বে। এই চাপ বাড়তে 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 14.9 অ্যাটমসফিয়ার পার হয়ে যাবে, তখন সিলিন্ডারটা ফাটবে। তো তোমাকে সেই কোশ্চেনটা হচ্ছে কত তাপমাত্রায় ফেটে যাবে। তো আমি চূড়ান্ত কত তাপমাত্রা আমাদের লাগবে চূড়ান্ত চাপে উন্নীত হইতে, আমি যদি এটা বের করতে পারি তাহলে আমি কত তাপমাত্রায় ফেটে যাবে সেটাও বের করতে পারবো। তাহলে আমাদের চূড়ান্ত এখানে চাপ P2 সমান লিখবা, চূড়ান্ত চাপ P2 সমান
14.9 ATM। তাহলে চূড়ান্ত তাপমাত্রাটা তার কত হবে? আর এখানে প্রাথমিক চাপটা আমাদের দেওয়া, প্রাথমিক চাপটা আমার কত দেওয়া আছে? প্রাথমিক চাপটা আমার দেওয়া আছে 12 অ্যাটমসফিয়ার, এবং প্রাথমিক ওই অবস্থায় তার তাপমাত্রা দেওয়া ছিল 27, মানে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন, একবার লিখলাম। এখন আমার কি বললো, তাহলে চূড়ান্ত তাপমাত্রাটাকে বের করি। যেহেতু সিলিন্ডার আয়তন স্থির, আয়তনের কোনো পরিবর্তন হবে না, কাজেই আমাদের এটা গ্যালোসিকের গ্যাস আয়তন সূত্র P1/T1 = P2/T2। এখান থেকে আমি T2 সাহেবকে নির্ণয় করব। T2 সাহেব হবে T1 P2/P1। এখন এই মানগুলো এখানে বসায় দেওয়ার পর তোমার কেলভিন আসবে, তাকে তুমি ডিগ্রি সেলসিয়াস করতে পারবা। কেমন করে? 273 বিয়োগ করলেই হবে। ধরো এক্স কেলভিন, এক্স মাইনাস 273, এটা হলো ডিগ্রি সেলসিয়াস। এখন আচ্ছা, এইটার কি অ্যান্সার? এটা হলো চূড়ান্ত তাপমাত্রাটা তার, কিন্তু আমাকে কিন্তু চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে বলে নাই। আমাকে বলছে কত তাপমাত্রা ফাটবে। চূড়ান্ত তাপমাত্রা মানে সর্বোচ্চ সহ্য করতে পারে, ফাটবে কি? ফাটবে না। উত্তরটা তোমাদের বইয়ে লেখা আছে 99.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু উত্তরটা এভাবে লেখা যাবে না। উত্তরটা লিখতে হবে যেটা বাইরে ওটাই বের হবে, এত তাপমাত্রার উপরে গেলে সিলিন্ডারটা হবে। তার মানে ওই তাপমাত্রা পর্যন্ত সে সহ্য করতে পারবে, ওই তাপমাত্রা এই চাপটা হবে, তার মানে এটা সহ্যনীয়। এই তাপমাত্রায় এই চাপটা সেটা সহ্য করতে হবে, তার মানে এর উপরে গেলে ফাটবে। লিখতে হবে এই তাপমাত্রা অতিক্রম করার সঙ্গে সঙ্গে সিলিন্ডারটা ফেটে যাবে। এর নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 27, অক্ষরপত্র। এরপরে আমি আসবো 2 নম্বর অঙ্কে। বলছে 27 ডিগ্রি উষ্ণতায় কঠিন বস্তু সহ কোনো গ্যাস 100 লিটার আয়তন দহন করে ওই গ্যাসের তাপমাত্রা 54 ডিগ্রি বর্ধিত করায় এর চাপ দ্বিগুণ, এবং কঠিন বস্তু সহ আয়তনটা 59.3 লিটার হলো। কি হলো? আয়তন নির্ণয় করো। কার আয়তন? এটা হলো প্রশ্নটা হয়তো কঠিন বস্তুর আয়তনটা নির্ণয় করো। ঠিক আছে? তো এখানে এই অঙ্কটা আমি এরকম অঙ্ক করাইছি যে তোমরা কঠিন বস্তু সহ কঠিন বস্তুর আয়তনটা ধরে বিয়োগ করে দিলে গ্যাসের আয়তন পাবে। এই ধরনের অঙ্ক করছো, আমি আর এটা করাতে চাচ্ছি না। 3, একটি অক্সিজেন সিলিন্ডার 250 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটিকে 125 অ্যাটমসফিয়ার চাপ ও 27 ডিগ্রি উষ্ণতায় অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো। কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? সেম অঙ্ক নাম্বার 1। ওখানে খালি বলছে গ্যাস, এখানে বলছে অক্সিজেন। পার্থক্য আর কোথায়? চূড়ান্ত চাপ দেওয়া আছে, হ্যাঁ, চূড়ান্ত তাপমাত্রাটা নির্ণয় করবো। প্রাথমিক চাপ দেওয়া আছে, প্রাথমিক তাপমাত্রাও দেওয়া আছে, চূড়ান্ত তাপমাত্রাটা নির্ণয় করবো ওই তাপমাত্রার উপরে। হ্যাঁ, এখানে এবার ঠিক করে দিছে আনসার, এই তাপমাত্রা অতিক্রম করলে সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। 4 নাম্বার, একটি গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি থেকে বাড়ানো হলো, ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত রইল, কিন্তু আয়তন দ্বিগুণ হয়ে গেল। তাপমাত্রা কত বৃদ্ধি পেল? 4 নাম্বার আমরা একটু করি, এরাও একই অঙ্ক। 4 নম্বর, একটি গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি থেকে বাড়ানো হলো। তার মানে প্রাথমিক তাপমাত্রাটা কিন্তু 17 ডিগ্রি ছিল, এটা নিয়ে আমাদের আপত্তি নাই। সম্ভবত 290 কেলভিন বাড়ানো হলো, এতে গ্যাসের আয়তন কি হয়েছে? 17 ডিগ্রি থেকে বাড়ানো, ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত, মানে P1 যা আছে P2, কিন্তু আয়তন দ্বিগুণ হয়ে গেল। তার মানে V1 সমান V হলে আয়তনটা দ্বিগুণ, মানে 2B হয়ে গেছে, 2B হবে। তারপর যে তাপমাত্রা কত তাপমাত্রায় উন্নীত করা হয়েছিল, হ্যাঁ, কত তাপমাত্রা বৃদ্ধি পেল? তাপমাত্রা বৃদ্ধি, তার মানে বৃদ্ধি পাইলে ওটা তো বিয়োগ করে বাইর করা লাগবে। আগে T2টা বের করতে হবে, পরিবর্তিত তাপমাত্রাটা কত। তো আমরা জানি V1/T1 = V2/T2,
এখান থেকে আমরা টি2 মানটা বের করিয়া যা হবে কেলভিন ওটাকে ডিগ্রি সেলসিয়াস করিয়া 17 ডিগ্রি বাদ দিলে আমরা কি পাবো, কত তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তনটা দ্বিগুণ হবে তা পাবো। এই তা এটা বের করার পর এটা ডিগ্রি সেলসিয়াস বানাবে 273 বিয়োগ করিয়ে, 17 ডিগ্রি বিয়োগ করে দিলে অ্যান্সারটা পাওয়া যাবে। আচ্ছা, এরপরে 5 নাম্বার অঙ্ক বলছে 27 ডিগ্রি তাপমাত্রা একটি সিলিন্ডারে 5 লিটার গ্যাস আছে। স্থির চাপে ওই সিলিন্ডারের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস করা হলে ওই সিলিন্ডার হতে কত আয়তন গ্যাস বের হয়ে যাবে? 27 ডিগ্রি তাপমাত্রা একটি সিলিন্ডারে 5 লিটার গ্যাস আছে। স্থির চাপে ওই সিলিন্ডার তাপমাত্রা 30 ডিগ্রি করা হলে ওই সিলিন্ডার হতে কত আয়তন গ্যাস বের হয়ে যাবে? একই কথা, বিয়োগ করলেই হয়ে যাবে কতটুকু বের হয়ে যাবে। তো এখানে আমাদের কয় নাম্বার অঙ্কটা? 6 নাম্বার না 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্ক বলছে তার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 লিটার। তো T1 যখন 27 মানে 300 কেলভিন, তখন তোমার আয়তন হইল 5 লিটার। এখন আমাকে বলা হয়েছে স্থির চাপে ওই সিলিন্ডারের তাপমাত্রা 30 ডিগ্রি, T2 303 কেলভিন, 303 কেলভিন করা হলে সিলিন্ডার হতে কত আয়তন গ্যাস বের হবে? আমি আগে V2 মানটা বের করে নেব। এই V2 মান বের করার পর আমার পরিবর্তিত আয়তনটা হবে, যেহেতু তাপমাত্রা বাড়াইছে আয়তনটা কিন্তু বাড়বে। এখান থেকে এটা বিয়োগ করে দিলে এই যে আয়তনটা আমরা বের করবো সেখান থেকে এই 5 লিটারটা যদি আমরা বের করে দেই তাহলে কতটুকু বিয়োগ করে দেই তাহলে কতটুকু আয়তন গ্যাস বের হয়ে যাবে সেটা পাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আমি কি করে দেব? এমনি পাবা না পাইলে আসি। এরপরে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা একটু আলাদা টাইপ, সেটাতে আমি পরে আসতেছি। 7 নাম্বার। 1 লিটার আয়তনের একটি বাল্বে 7 গ্রাম নাইট্রোজেন গ্যাস রাখা আছে। বাল্বটি 10 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। এই চাপের উপরে বাল্বটি ফেটে যায়। কি উষ্ণতার মান সর্বনিম্ন কত হলে বাল্বটি ফেটে যাবে? একই অঙ্ক। 1 লিটার আয়তনের একটি বাল্বে 7 গ্রাম নাইট্রোজেন গ্যাস রাখা আছে। বাল্বটি 10 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। ওই চাপে উপরে বাল্বটি ফেটে যাবে। উষ্ণতার মান সর্বনিম্ন কত হলে বাল্বটি ফেটে যাবে? টি এর মান চাইছি, এখানে তো কিছুই না। এখানে আমার ভি এর মান দেওয়া আছে কত? 7 নম্বর 1 লিটার। তারপরে আমাদের দেওয়া আছে 7 গ্রাম নাইট্রোজেন। এন সমান সমান আমি লিখব W/M। তো 7 গ্রাম মানে এখানে 7 আর নাইট্রোজেন আসবে 28। এনও আমার হয়ে গেল। এরপরে বলছে একটি বা 10 অ্যাটমসফিয়ার চাপ, P সমান 10 অ্যাটমসফিয়ার পর্যন্ত চাপ সহ্য করে। এই চাপের উপরে ফেটে যাবে। টাকা উষ্ণতার মান সর্বনিম্ন কত হলে বাল্বটি ফেটে যাবে? তারপরে আমাদের টির মানটা এখান থেকেই বলছি। এগুলো তো সবে একদম হিসেব অনুযায়ী দেওয়া আছে, শুধু আমাদের টি এর মানটা চাইছে। তো আর এর মান এখানে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখন এখান থেকে আমরা জানি পিভি সমান এন আর টি। এখান থেকে আমি টি এর মান বের করতে গেলে উপরে যাবে পিভি, নিচে হইল এন আর। দেখো তো পি এর মান আছে, ভি এর মান লিটার এককে আছে, এন এর মান বের করছি, আর এর মান আমাদের জানা, টি এর মান বের করতে নেই মানা। হয়ে গেল। এরপরে আমরা দেখব অঙ্ক নাম্বার 8। একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন 61.6 লিটার হলে চাপ 6 লিটার চাপ ও উষ্ণতা স্থির রেখে কত গ্রাম হিলিয়াম গ্যাস ওই পরিমাণ গ্যাস থেকে সরিয়ে নিলে গ্যাসের আয়তন 25 লিটার হবে?
তার মানে আমাদের বলছে যে একটি নির্দিষ্ট চাপ উষ্ণতায় 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন এত। চাপ ও উষ্ণতা স্থির রেখে কত গ্রাম হিলিয়াম গ্যাস ওই পরিমাণ গ্যাস থেকে সরিয়ে নিলে গ্যাসের আয়তন 25 লিটার হবে। তো এখানে আমার কথা হলো যে প্রথমে এখানে যে কথাটা বলা আছে সেটা হলো একটি নির্দিষ্ট চাপ উষ্ণতায় 10 গ্রাম হিলিয়ামের আয়তন এত। চাপ আর উষ্ণতা কিন্তু স্থির। তো একটা জিনিস তোমাদের শর্ত, এই অঙ্কটা বোঝার আগে তুমি যদি 9 নম্বর অঙ্কটা বোঝো তাহলে এটা অঙ্ক আরো সহজ হবে। 9 নম্বর অঙ্কটা দেখো, একই জিনিস। 9 নম্বর অঙ্কে বলছে একটি নির্দিষ্ট চাপ উষ্ণতায় 12 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 134.5 লিটার। চাপ উষ্ণতা স্থির রেখে ওই পরিমাণ গ্যাসে যদি আরো 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস যোগ করা হয় তবে গ্যাসের চূড়ান্ত আয়তন কত হবে? একটা জিনিস তোমাদেরকে আমি বলি, একই উষ্ণতা ও চাপে, এখানে তো দুইটাই একই গ্যাস দিচ্ছে, যদি ভিন্ন গ্যাসও দেয় একই উষ্ণতা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার, এটা কিন্তু আমরা জানি। আর এখানে যে গ্যাস দুইটা একত্রে করছে দুইটারই কিন্তু তাপমাত্রা ও চাপ একে বলছে, তাহলে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। কাজে আমি মোলে পরিণত করব। এখানে দেখো প্রথমে যে আমাদের গ্যাসটুকু 9 নম্বরে দেওয়া আছে, গ্যাসটুকু 12 গ্রাম হাইড্রোজেন, কয় গ্রাম? তো এন সমান প্রথম ক্ষেত্রে এন সমান আমি দেখলাম ডাব্লিউ বাই এম। তো ডাব্লিউ বাই এম এ আমার এখানে মানটা কত আছে? উপরে আছে 12 গ্রাম, যেহেতু হাইড্রোজেন গ্যাস নিচে হবে 6 মোল। এই 6 মোল গ্যাসের আয়তন আমার দেওয়া আছে। এই 6 মোল এর আয়তন আমার কত বলে দিচ্ছে? আমাকে ওখানে 6 মোল না বলে বলছে যে 12 গ্রাম। 12 গ্রাম আর 6 মোলের মধ্যে তো কোনো পার্থক্য নেই। 6 মোলের আয়তন আমার কত বলছে? 134.5 লিটার। এখন পরে আরো কয় গ্রাম হাইড্রোজেন ওখানে যোগ করে দিছে? 4 গ্রাম। ওখানে আরো যদি 4 গ্রাম হাইড্রোজেন যোগ করে দেয় সেটা কয় মোল? দ্বিতীয় ক্ষেত্রে আবার যেটুকু যোগ করা হইলো এন সমান দ্বিতীয় ক্ষেত্রে এন সমান ডাব্লিউ বাই এম। এইবার আমাদের ডাব্লিউর মান হয় কয় গ্রাম? 4 গ্রাম। 4 গ্রাম বাই 2 ইকুয়াল টু 2 মোল। যেহেতু দুইজনের তাপমাত্রা 4 এখন টোটাল আমার ওখানে বলছে যে চূড়ান্ত আয়তনটা কত, তাহলে চূড়ান্ত আয়তন মানে কি? 6 মোল আর 2 মোল 8 মোল। এই 8 মোলের আয়তনটা তো তার টোটাল আয়তনটা হবে। তাহলে আমি যদি লিখি 6 মোলের আয়তন এত, একই উষ্ণতা ও চাপে 8 মোলের আয়তন কত? হয়ে গেল, তাই নাকি? তাহলে 6 মোল গ্যাসের আয়তন এত, একই তাপমাত্রা ও চাপে মোট হাইড্রোজেন গ্যাসের পরিমাণ ইকুয়াল টু 6 যোগ 2 ইকুয়াল টু 8 মোল। এটা আমি লিখলাম। তারপর আমি লিখবো 6 মোলের আয়তন এত, একই তাপমাত্রা ও চাপে 1 মোলের আয়তন কত? 8 মোলের আয়তন কত? এটাই আমাদের চূড়ান্ত আয়তন। ঠিক একই পদ্ধতি কাজে লাগিয়ে তোমরা 8 নম্বর অঙ্কটা করবে। 10 নম্বর অঙ্ক বলছে 5 গ্রাম পানিতে হাইড্রোজেন অক্সিজেনের পরমাণুর সংখ্যা নির্ণয় করো। 5 গ্রাম পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। 5 গ্রাম পানি H2O এর আণবিক ভর ইকুয়াল টু 1 গুণন 2 যোগ 16 ইকুয়াল টু 18 গ্রাম। আচ্ছা, এই 18 গ্রাম পানিতে হাইড্রোজেন আছে আমাদের 2 গ্রাম, H2 আছে 2 গ্রাম, অক্সিজেন আছে 16 গ্রাম। আমার কি বলছে? আমাকে অঙ্কটা তো 5 গ্রাম পানিতে হাইড্রোজেন অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে 5 গ্রাম পানিতে। তো 18 গ্রামে আগে আমি দেখি 18 গ্রাম পানিতে হাইড্রোজেন আছে কয় গ্রাম? 2 গ্রাম। তো আমি যদি গ্রাম দিয়ে করে একটু অঙ্কটা বড় হবে, যদি তোমরা বুঝতে পারো, দেখো কথাটা,
তা আমি 2 গ্রামের জায়গাতে আমি 1 গ্রাম হাইড্রোজেনের পরমাণু থাকে 6.023 গুণন 10⁻23, যেখানে 2 গ্রাম আছে, তাহলে আমি লিখব 2 গুণন 6.023 গুণন 10⁻23টি। 18 গ্রাম পানিতে হাইড্রোজেন আছে এত গ্রাম বা এতটি পরমাণু। আমাদের কি চাইছে, আমার গ্রামের দরকার নেই, অর্থাৎ 1 গ্রাম কতটুকু আছে, 5 গ্রাম পানিতে কতটুকু আছে, হয়ে গেল। আমাদের কার পরিমাণ, হাইড্রোজেন পরমাণুর পরিমাণ, হাইড্রোজেন পরমাণু পরিমাণ। এখন বলছে যে 5 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। আচ্ছা, অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা কত, 6.023 গুণন 10⁻23। তাহলে 18 গ্রাম পানিতে অক্সিজেন আছে 16 গ্রাম, তার মানে কি অক্সিজেন আছে 6.023 গুণন 10⁻23টি পরমাণু। 1 গ্রামে কত, 5 গ্রামে কত। একইভাবে আমরা এই অঙ্কগুলো করব। এরপর আমরা আসি 11 নম্বর। 3 ডিগ্রি তাপমাত্রায় ও 740 মিলিমিটার চাপে 25 মিলিলিটার গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করো। তাপমাত্রা টি দেওয়া আছে, চাপ মিলিমিটার দেওয়া আছে, 740 মিলিমিটার পারদ চাপ। এটাকে আমি 760 ভাগ করলে অ্যাটমসফিয়ার হবে। 25 মিলিলিটার গ্যাস আছে, তার মানে তাকে আমি যদি মিলিলিটারকে লিটার বানাইতে চাই 1000 দ্বারা ভাগ করতে হবে, লিটার হয়ে গেল। গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করা হবে, এন বাই করতে হবে, মোল সংখ্যা। তার মানে আমার কি কি আমি পাইলাম, এখানে আমার দেওয়া আছে টি, দেওয়া আছে পি, দেওয়া আছে ভি। তাহলে আমি যদি এটা লিটার বাই হিসাবে আমাকে সাপোর্ট করাই, তাহলে এন বাইর হবে এখান থেকে। আর এর মান তো আমার জানা, এন কত মোল বাইর হলো, 1 মোলে অণু থাকে 6.023 গুণন 10⁻23। আর কত মোলে, তোমার যত মোল এখানে বের হলো তত মোলে কত। এটা অঙ্ক নাম্বার হচ্ছে আমাদের 11। এরপরে 12 নম্বর অঙ্কে আমি আসি। 12 নম্বর, এত অঙ্ক বাবারে। 12 নম্বর অঙ্ক হচ্ছে 150টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 15 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যয় হয়। আচ্ছা, প্রতিটি স্বাক্ষরে কত গ্রাম ব্যয় হয়, এটা যদি বাইর করতে পারি, সেই গ্রামে কয়টি কার্বন পরমাণু ছিল, সেই কয়টা কার্বন পরমাণু ব্যয় হচ্ছে, এটাই, আর কিছু না। এখানে বলছে 150টি স্বাক্ষর দিতে 15 মিলিগ্রাম খরচ হয়। তা আমি লিখলাম 150টি স্বাক্ষর দিতে, গ্রাফাইট পেন্সিল মানে ওর মধ্যে কার্বন থাকে, হ্যাঁ, কার্বন পরমাণু খরচ হয় কত গ্রাম, কত মিলিগ্রাম, 15 মিলিগ্রাম। একবারে গ্রাম মানে নি, 15 গুণন 10⁻³ গ্রাম, এত গ্রাম কার্বন খরচ। একটি স্বাক্ষর দিতে কার্বন পরমাণু কত গ্রাম, 15 গুণন 10⁻³ ভাগ কত, 150 গ্রাম। এতটি হলো একটা স্বাক্ষর দিতে, ঢাকা সিটিতে আমরা ছিল, একটা স্বাক্ষর দিতে এত গ্রাম খরচ হইল। তোমাকে কিন্তু তা বলে নাই যে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যয় হয়। তাহলে একটা স্বাক্ষরে এত গ্রাম ব্যয় হয়, তো অত গ্রামে কতটা কার্বন পরমাণু আছে পাওয়া যাবে না। 12 গ্রাম কার্বনে পরমাণু থাকে 6.023 গুণন 10⁻23টি। অতএব একে কত, 15 গুণন 10⁻³ বাই 150। এত গ্রাম কার্বনে কয়টি পরমাণু, যে কয়টা কার্বন পরমাণু থাকে সেই কয়টা কার্বন পরমাণু তো ব্যয় হয়, এইটাই। তো এখন আমি মোটামুটি তোমাদের অঙ্ক 12 পর্যন্ত করাই দিলাম। 13, 14, 15, 16, 17 তোমরা নিজেরাই চেষ্টা করো। আমার বিশ্বাস সব কটা অঙ্কই তোমরা পাবা। যদি কোনোটা না পাও তাহলে আমি তো আসি, পরের লেকচারে এগুলো সমন্বয় করা হবে। ঠিক আছে, একবার এত লেকচার দেওয়া যাচ্ছে না।